স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। মা শিশু স্বাস্থ্যসেবা রোগ প্রতিরোধী কার্যক্রমের বৈশ্বিক সূচকে আমাদের অবস্থান আশা জায়গা নিয়ে। তবে সবার জন্য মানসম্পন্ন চিকিৎসা এখনো নিশ্চিত করা যায়নি। এক্ষেত্রে অর্থের ঘাটতির পাশাপাশি দায় আছে নীতিগত ঘাটতিরও। এইসব নিয়ে আজকের আলোচনা। স্বাস্থ্য কথা বলতে স্টুডিওতে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ উপাচার্য ডক্টর রাশিদি মাহবুব, আছেন ওয়াটার এইড বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ডক্টর খায়রুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর মহাসচিব ডক্টর ইকবাল আরসলান। এছাড়া আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন খুলনার মানব সেবা ও সামাজিক উন্নয়ন সংস্থা মাসাসের নির্বাহী প্রধান শামীমা সুলতানা শিলু এবং সিলেটের বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল অ্যাডভোকেসি এর তামান্না আহমেদ। কিছুক্ষণের মধ্যে বগুড়ার সিভিল সার্জন ডক্টর অর্ধেন্দু দেব আমাদের সাথে যোগ দেওয়ার কথা। স্বাগত আপনাদের সবাইকে। ডক্টর রাশিদি মাহবুব, জনস্বাস্থ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি আপনি কোথায় দেখেন এবং সামনে কিছুদিন পরে আমরা বার্ষিক আমাদের যে অর্থনৈতিক বাজেট সেগুলি ঘোষণা হবে, আপনি স্বাস্থ্যসেবার অগ্রগতির জন্য কোনগুলিকে জরুরি মনে করেন? নতুন নতুন প্রকল্প, আমি যদি জনস্বাস্থ্য কথা বলি, নতুন নতুন প্রকল্প জরুরি নাকি যেগুলি আছে সেগুলির দিকে নজর দেওয়া বেশি জরুরি? প্রথম যেটা আমার কাছে মনে হচ্ছে, জনস্বাস্থ্যের কোনো স্ট্রাকচার নাই বাংলাদেশে। কারণ জনস্বাস্থ্যটা কিন্তু মূলত কাজ করছে লাইন ডাইরেক্টররা, এবং এটা অ্যাডহক বেসিসে লাইন ডাইরেক্টরদেরকে এই ডাইরেক্টরগুলো দিয়ে দিয়েছে। পাকিস্তান আমলে, ইভেন পাকিস্তান আমলেও আমাদের জনস্বাস্থ্যে যেটা আমরা প্রিভেন্টিভ মেডিসিন বলি, ডিস্ট্রিক্টের প্যারালাল দুটা শক্তি ছিল, একটা হচ্ছে চিকিৎসা আর একটা হচ্ছে জনস্বাস্থ্যের। এবং সেই জনস্বাস্থ্যের আওতায় কিন্তু আমার মোটামুটি খাদ্য থেকে শুরু করে ইমিউনাইজেশন, এগুলো সব কিছু তারা দেখত। এখন আমরা লাইন ডাইরেক্টরে চলে গেছি। এখন এই জায়গাটায় আমরা নিয়ে ভালো করছি না খারাপ করছি এটা বলতে পারবো না, তবে চাহিদা অনুযায়ী কিন্তু পারা যাচ্ছে না। লাইন ডাইরেক্টরদের দিয়ে আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে, জনস্বাস্থ্য অ্যাচিভমেন্ট যে খারাপ তা বলবো না। তৃতীয় বিশ্বের ফ্রেমে আমার ধরেন ওয়াটার সাপ্লাইটা একটা ইমপ্রুভ করেছে, আমার স্যানিটেশনের ইমপ্রুভ করেছে, ইমিউনাইজেশনের ইমপ্রুভ করেছে, কিন্তু আমার নিউট্রিশনের ডেফিসিয়েন্সি রয়ে গেছে। ঠিক একইভাবে আজকে চিকিৎসায় যদি আবার আসি, যে ওই তৃণমূল পর্যায়ে, সেখানে কিন্তু একটা হচ্ছে যে তৃণমূল পর্যায়ে চিকিৎসাটা আমরা কে দিচ্ছি। তৃণমূল পর্যায়ে কিন্তু চিকিৎসাটার মূল হচ্ছে প্রফেশনালিস্ট না, ইট ইজ গিভেন বাই দ্য প্রোভাইডার কমিউনিটি হেলথ ক্লিনিক্সে। আর বাজারে যারা আছে তারা ডিসপেন্সারি হোল্ডার, ইভেন সার্টিফিকেট দ্বারা না তাদের কাছে পয়সা নিয়ে কিনে নেয়। সুতরাং এখানে কিন্তু চিকিৎসাটাও আমাদের কাছে ওরকম অ্যাপ্রোপ্রিয়েট না। একইভাবে যদি জনশক্তির কথাটা আসে, জনশক্তির যে জায়গাটা, মানে যেটাকে আমরা প্রফেশনালিস্ট বলবো, সেই প্রফেশনালিস্টে দেখা যাচ্ছে যে তৃতীয় জায়গাটায় আমরা মেডিকেল এডুকেশনের তিনটা সেগমেন্ট যদি আমরা বলি, পোস্ট গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন অ্যান্ড আদার ফ্যাসিলিটি, যে জায়গাটাতে, সেই ফ্যাসিলিটির জায়গাটাতে বাংলাদেশে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি যেটা আছে তাদের আওতায় হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নার্সেস, প্যারামেডিক্স এবং টেকনিশিয়ানরা। কিন্তু এখানে আরেকটা বৈপরীত দিক থেকে আসছে, ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন, তারাও এইগুলোকে এখন প্রডিউস করছে। এখন তারা কিন্তু আবার স্টেট মেডিকেল ফ্যাকাল্টির সাথে রেজিস্ট্রেবল না। সুতরাং এই যে ওইখানে একটা চিত্র আমরা পাচ্ছি, এই চিত্রটার মধ্যে দুইটা জায়গায় কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট যে জনশক্তি দরকার সেখানে কিন্তু ঘাটতি থেকে যাচ্ছে। সুতরাং ওভারঅল যদি আমাকে বলেন যে আগামীতে আমরা যখন একটা মধ্যবর্তী আয়ের দেশ হতে যাব, আমাদের এই জনশক্তি এবং নীতি নির্ধারণের পর্যায়ে পাবলিক হেলথ এবং অ্যাট দি সেম টাইম, যেটা কিছুক্ষণ আগে আমরা চিন্তা করছিলাম, ওভার দি কাউন্টারে আমাদের দেশে এত ঔষধ বিক্রি হয় যেটা কন্ট্রোল করাও মেকানিজম নেই, এবং ঔষধের দাম দিনকে দিন বাড়ছে। তো এই জায়গাটাতে কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যের যে জায়গাটা, এই জায়গাটা আমাদেরকে দেখাতে হবে। এবং সেই জায়গার মূল জায়গাটা হচ্ছে, আমি জানি না, আই এম সরি টু সে, পলিটিক্যাল যারা আছে তারা এই জিনিসগুলো চিন্তা করে কিনা, মানে নীতি নির্ধারণী পর্যায়ে এগুলি কোনো চিন্তা। ডক্টর রাশিদি মাহবুব, আমরা আবার আপনার কাছে আসবো। আমি ডক্টর খায়রুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে প্রশ্নের একটি দিক নিশ্চয়ই ডক্টর মাহবুব আবার পরে আলোচনা করবেন, যে বাজেটে কোন খাতগুলি নজর দেওয়া জরুরি, প্রায়োরিটির কোনো দরকার আছে কিনা। আমি জনস্বাস্থ্য চ্যালেঞ্জগুলি আপনার কাছে জানতে চাইবো। এই মুহূর্তে আপনি জনস্বাস্থ্য খাতের বড় চ্যালেঞ্জ কোনগুলি মনে করেন? মানে এটা বলতে গেলে আমি প্রথমে একটু জনস্বাস্থ্য সম্পর্কে, আমরা যখন জনস্বাস্থ্য বলি কি বুঝাই, একটা হচ্ছে রোগ প্রতিরোধ, আরেকটা হচ্ছে আমার আয়ুষ্কাল বা জীবন মানের বৃদ্ধি, এই বিষয়গুলোকে আমরা বুঝিয়ে থাকি। এবং এইটার মধ্যে কিন্তু একটা, আমরা যেটাকে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বা প্রাইমারি হেলথ কেয়ার বলি, সেই জিনিসটাও আসে।
এখন আমাদের এইখানে আপনি যদি দেখেন যে আমরা বিগত কালগুলোতে ভালো করেছি কিছু কিছু রোগ প্রতিরোধের এলাকায়, টিকাদান কর্মসূচিতে ভালো করেছি, আমরা ডায়রিয়া মানে চিকিৎসায় ভালো করেছি, এগুলোতে পুরস্কার পেয়েছি, এগুলো সবার জানা। কিন্তু যেই জিনিসগুলো আমাদের সামনে এখন চ্যালেঞ্জ হিসাবে আসবে, গ্রামে গঞ্জে এখন নন কমিউনিকেবল ডিজিজ যেমন হয়তো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, এগুলো ছড়িয়ে পড়ছে। মানুষের আয়ুষ্কাল বৃদ্ধির সঙ্গে সঙ্গে বার্ধক্যজনিত রোগ আসছে। কাজেই সর্বনিম্ন পর্যায়ে যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার যে লেয়ারটা বা টিয়ারটা আছে, সেইটা আমার কতখানি কার্যক্ষম, সেই জিনিসটা আমাকে দেখতে হবে। এবং এই জায়গাটায় যদি আমি দেখতে যাই, আমি দেখতে পাই যে ওখানে মানুষ আসলে কার দ্বারস্থ হচ্ছে। আমরা একটু আগে স্যার বলছিলেন যে বাংলাদেশের মানুষ 2/3 স্বাস্থ্য ব্যয়ের আসে হচ্ছে মানুষের পকেট থেকে, এবং তার 2/3 আবার যায় হচ্ছে ওষুধের পেছনে। 2.5 লক্ষ অনিয়ন্ত্রিত ওষুধের দোকান আছে যাদের কাছে মানুষ গিয়ে প্রথম তার রোগবালাইয়ের কথা বলে। এবং এই যে একটা অনিয়ন্ত্রিত সেক্টর, যার ফলে অ্যান্টিবায়োটিকের অপপ্রয়োগ হচ্ছে, প্রতি রোগ পিছু যে খরচ সেই জিনিসটা তরতর করে বেড়ে যাচ্ছে, চিকিৎসার ব্যয়ভার বহনের ক্ষমতা মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এই যে একটা অনিয়ন্ত্রিত অবস্থা এবং অনিয়ন্ত্রিত একটা মানব সম্পদ, যেটা স্বাস্থ্যনীতিতে কেউ স্বীকার করে না, কোনো কাউকে প্রশিক্ষিত করা হয় না, নিয়ন্ত্রিত করা হয় না, আমরা উট পাখির মতো চোখ বুজে মানে বুঝে আছি যে এরা আছে কি নেই, কিন্তু তাদের মাধ্যমেই দেশের 2/3 চিকিৎসা চলছে। এই জায়গাটাকে নিয়ন্ত্রণে আনা, শিক্ষিত করা এবং তাদেরকে সমস্যার থেকে একটা সমাধান এবং শক্তিতে রূপান্তরিত করাকে আমি আগামী দিনের একটা চ্যালেঞ্জ বলে মনে করি। ডক্টর ইকবাল আরসালান, আপনি যেটি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার জন্য মানুষ আসলে সর্বপ্রথম কার দ্বারস্থ হচ্ছে সেই প্রসঙ্গটি তুললেন ডক্টর খায়রুল ইসলাম, এই ব্যাপারে আপনার কোনো কিছু বলার আছে? যে আমরা আসলে তৃণমূলের লোকজনকে ঠিক চিকিৎসকের কাছেই হয়তো প্রথমে যাচ্ছে না, এর পরিপ্রেক্ষিতে আপনি জনস্বাস্থ্য খাতের চ্যালেঞ্জগুলি যদি একটু বলতেন। ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই, তাহলে কি আমরা দেখতে পাই যে পৃথিবীর ইন অ্যান্ড অ্যারাউন্ড বাংলাদেশ যে তৃণমূল পর্যায়ে সরাসরি যে নিবন্ধিত চিকিৎসকদের কাছে কি যেতে পারছে লোক? পারছে না। আমাদের দেশেও পারছে না। এর অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে অধ্যাপক রশিদ মাহবুব বলেছেন যে হিউম্যান রিসোর্সের যে আপনার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, সেখানে একটা আপনার আছে। আপনি জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রেশিও 1:3:5, আমাদের দেশে সেটা নাই। সেটা নাই, ঠিক তার উল্টো, যে 1:0.67 এবং 1:0.81 সামথিং লাইক দ্যাট। আবার এদিকে হচ্ছে যে আপনার মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, কিন্তু নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট বা প্যারামেডিক্স এরা তৈরি হচ্ছে না। সেটার একটা দিক আছে। এখন যে জিনিসটা খায়রুল বলল যে আপনার অর্গানাইজড ওয়েতে, যেমন ধরেন যে আমি যদি বলি যে এই যে কমিউনিটি ক্লিনিকগুলো যেটা হয়েছে, যে আপনার প্রান্তিক পর্যায়ে মানুষের সেবা দেওয়ার জন্যে, এই কমিউনিটি ক্লিনিকগুলোতে কিন্তু যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যে আপনার 31 রকমের ওষুধ দেওয়া হচ্ছে, এটাকে আরও সিস্টেমাইজ করাটা উপরে ওনারা স্ট্রেস দিয়েছেন। এখন আরেকটি জিনিস লক্ষ্য করবেন যে সবাই কিন্তু স্বীকার করে যে আমাদের দেশের এই লিমিটেড রিসোর্স অ্যান্ড ম্যান পাওয়ারের মধ্যেও কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট অনেক। যে আপনার যে প্রাইমারি হেলথ কেয়ারের রোগ প্রতিরোধ, আয়ুষ্কাল বৃদ্ধি, এগুলো কিন্তু আমাদের অনেক অর্জন। এখন যে বিষয়টা হচ্ছে যে আজকে যে যে সাধারণ মানুষ, সে অর্থনৈতিক কারণ একটা, আর একটা হচ্ছে যে সচেতনতার যে কারণ, সেই কারণে তারা এই যে আনরেজিস্টার্ড যে ড্রাগ শপগুলোতে যাচ্ছে, বাজার থেকে আসার সময় হয়তো একটা অসুস্থতার কথা বলে ওই দোকানে যে ডিসপেন্স করছে তার কাছ থেকে ওষুধ নিচ্ছে। হ্যাঁ, তার ফলে যে আপনার সবচেয়ে বেশি ক্ষতি যেটা হচ্ছে,
অ্যাবিউজ অফ অ্যান্টিবায়োটিকের কারণে একসময় দেখা যাবে হয়তো 20-30 বছর পরে যে মানে আপনার অ্যান্টিবায়োটিক সব শেলফেই থাকবে, মানুষের কাজে আসবে না, এরকম পরিস্থিতি দাঁড়াতে পারে। তো সেই জায়গাটাও কিন্তু এটা গ্লোবাল প্রবলেম। এবং বাংলাদেশে এই প্রবলেমটা আমরা কিভাবে অ্যাড্রেস করতেছি, আদৌ করতেছি কিনা? না, এখন কথা হচ্ছে যে আপনার বাংলাদেশে যে এটা চেষ্টা করা হচ্ছে যে না তা না, কিন্তু চেষ্টা করা হচ্ছে মানে যে আপনার এই যে অ্যান্টিবায়োটিক যে ইউজের জন্যে আপনার তারা যে ম্যানুয়াল তৈরি করছে বা এগুলো রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিকের ব্যাপারে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। তো প্রবলেমটা হয়ে গেছে যে আপনার এই আনরেজিস্টার্ড যারা ফিজিশিয়ান আছেন, মানে প্রান্তিক পর্যায়ে গ্রামগঞ্জে যারা চিকিৎসা দেন, যে আমরা যাদেরকে বলি কোয়াক অথবা যে আনরেজিস্টার্ড যারা কাজ করেন, তারা আপনার যেভাবে র্যান্ডামলি প্রেসক্রাইব করেন, নট ইভেন দ্যাট, যে আমাদের রেজিস্টার্ড ডাক্তাররাও অনেক সময় দেখা যায় যে আপনার হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করছেন যেটার কোনো প্রয়োজন ছিল না। আমার মনে হয় যে এই সমস্যাটা একটু বোঝা গেছে। আমরা একজন মানে ঢাকার বাইরে থেকে বগুড়ার সিভিল সার্জন ডাক্তার অর্ধেন্দু দেব আমাদের সঙ্গে আছেন। ডাক্তার অর্ধেন্দু দেব, আপনি আমাদের প্যানেলিস্টদের আলোচনা শুনছিলেন, আপনার অভিজ্ঞতায় কি বলে যে তৃণমূলে জনস্বাস্থ্য খাতের অবস্থা আসলে কেমন, বিশেষ করে ওষুধের ব্যবহারে একটি অনিয়ন্ত্রণের কথা ডাক্তার খায়রুল ইসলাম তুলেছিলেন, এটি প্রায় 100 রকম সমর্থনই করলেন ডাক্তার ইকবাল হাসান। আপনার অভিজ্ঞতা কি ডাক্তার দেব? আসসালামু আলাইকুম। আসলে আমাদের তৃণমূল পর্যায়ে মানুষ স্বাস্থ্যসেবার জন্য আগে গ্রাম্য ডাক্তার বা আমরা যাদেরকে কোয়াক বলি তাদের দ্বারস্থ হতো, কিন্তু আমাদের গ্রামে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমাদের কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিপিগণ মানুষের স্বাস্থ্যসেবার প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার বিষয়গুলি বাস্তবায়ন করে যাচ্ছে। আমি মনে করি যে আমাদের সর্বস্তরে, আমাদের প্রান্তিক পর্যায়ে আমাদের স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিভাগের বিশাল কর্মী বাহিনী রয়েছে আমাদের প্রশিক্ষিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ। তাদের মাধ্যমে আমরা যদি গ্রাম পর্যায়ে সহ সর্বত্র গণসচেতনতা গড়ে তুলতে পারি এই অ্যাবিউজ অফ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে, তাহলে আমরা মনে করি আমাদের জনসাধারণ বিভিন্ন ফার্মেসি মাধ্যমে। ডক্টর অর্ধেন্দু দেব, আপনি বগুড়ার কথা যদি আপনার কাছে জানতে চাই, বগুড়ার জনস্বাস্থ্য খাত নিয়ে আপনি সন্তুষ্ট কিনা, জনসেবামূলক জনস্বাস্থ্য খাত নিয়ে আপনি সন্তুষ্ট কিনা, আপনি মনে করছেন কিনা যা হওয়ার তা ঠিক মতোই হচ্ছে, ঠিক ট্র্যাকে আছে, নাকি আর কিছু হতে হবে সেরকম আপনি মনে করছেন? ডক্টর দেব। আমি মনে করছি যে বগুড়ার স্বাস্থ্যসেবার খাতগুলি মোটামুটি ঠিকঠাক মতোই চলছে, তবে আমাদের আরও একটু সচেতন হতে হবে। গ্রামীণ পর্যায়ে মাতৃ স্বাস্থ্যসেবা এবং শিশু স্বাস্থ্যসেবার পর্যায়কে আমাদের আরও একটু গতিশীল করতে হবে, সেটা বাস্তবায়িত হতে পারে। আর অল্প একটু গতিশীল করলেই ঠিক হয়ে যাবে, সেটি খুব খুশির খবর। জনাব, আমি একটু শামীমা সুলতানা শিলুর কাছে এক কথা জবাব চাই। বাবা, আমরা একটু মানে বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আবার কথা হবে আপনার সঙ্গে। খুলনার সুবিধা বঞ্চিত মানুষ আমরা যাদেরকে বলি, তাদের স্বাস্থ্য খাতে বা জনস্বাস্থ্য খাতে আপনি বড় সমস্যা কোনগুলি দেখেন? শামীমা সুলতানা শিলু। খুলনায় আমাদের এখানে তৃণমূল পর্যায়ে কিন্তু এক কমিউনিটি ক্লিনিক ছাড়া কিন্তু আর কিছুই আমরা দেখি না। তো সেই কমিউনিটি ক্লিনিক কিন্তু আমাদের এখানে খুব যে একটা সুন্দর কাজ করছে তা বলার কিছু অবকাশ রাখে না। কারণ হলো যে এখানে যে নন টেকনিক্যাল পার্সন
একজন আছে যাকে শর্ট টাইম একটা ট্রেনিং দিয়ে তাকে ওখানে রাখা হয়েছে, সেই ওষুধপত্র দিচ্ছে, সেই ওষুধটা কতটুকু একটা মানুষের প্রয়োজনে শাইমা সুলতানা ছিল, আপনি লাগবে, আমাদের সঙ্গে থাকবেন। আপনার কথা স্পষ্ট। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির ফিরে এসে আমাদের প্যানেলিস্ট চিকিৎসক যারা আছেন তাদের কাছে আমি প্রথমে ডক্টর রশিদি মাহবুব আপনাকে দিয়েই শুরু করতে চাই যে আসলে মানে শেষ পর্যন্ত কমিউনিটি ক্লিনিকে গিয়েই সর্বোচ্চ চিকিৎসার কথা আমরা শুনতে পাচ্ছি, সেটি আমাদের স্বাস্থ্য খাতের জন্য কতটা আশাব্যঞ্জক আপনারা নিশ্চয়ই বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি স্যার, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আবার কথা বলবো। ফিরলাম আজকের বাংলাদেশে। ডক্টর রশিদি মাহবুবের কাছে যাওয়ার আগে আমরা একটু সিলেটের কমিউনিটি ক্লিনিকের অবস্থা একটু শুনে নেই তামান্না আহমেদের কাছে। সিলেটের কমিউনিটি ক্লিনিকগুলি সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কি করতে পেরেছে তামান্না আহমেদ? সিলেটে আসলে কমিউনিটি ক্লিনিক যেগুলো পৌঁছেছে সেগুলো যে আসলে খুব ভালো কাজ করছে তা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা বলতে পারি প্রতিটা ক্লিনিকে, কারণ প্রত্যন্ত এলাকাগুলোতে আমরা এখনো কমিউনিটি ক্লিনিক যেটা সেটা পৌঁছে দিতে পারিনি। সরকার যেখানে কমিউনিটি ক্লিনিক হয়তো দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সার্বক্ষণিকভাবে ডাক্তার থাকা, প্রশিক্ষণপ্রাপ্ত যে ব্যক্তি থাকার কথা ছিল ওনারা তামান্না আহমেদ আপনাকে ধন্যবাদ। আমাদের একজন দর্শক ডক্টর জেরিন সোমা, উনি বলছেন সরকারি সাপ্লাই থাকলেও অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে না কেন? তিনি নিশ্চয়ই সরকারি হাসপাতালের কথা বলছেন, এগুলি যাচ্ছে কার পকেটে, গরিব রোগীদের কেন কিনে খেতে হচ্ছে? এই বিষয়ে ডক্টর অর্জুন দেব নিশ্চয়ই পরে আমাদের বলবেন। আমি ডক্টর রশিদি মাহবুব আপনার কাছে আসি যে কমিউনিটি ক্লিনিকের চিকিৎসকরা থাকছেন সেটা বলছেন। পাবলিক সেক্টরে প্রতি ৬,০০০ লোকের জন্য একটা স্ট্রাকচার তৈরি করা আছে এবং ১৩-১৪,০০০-এর মতো। ওটা যে সার্ভিস প্রোভাইড করে সেটা কিন্তু আপনার ঔষধ আছে, তাদের প্রোভাইডার আছে, ওখানে আপনার যায় গিয়ে আমার মিডওয়াইফ যায়, নার্সরা যায়, এগুলো যায়। সুতরাং যেটাকে বলে এন্টিনেটাল কেয়ারটা চলে, ড্রাগ মানে প্রাইমারি হেলথ কেয়ারের চলে। কিন্তু এখানে একটা সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাটা হচ্ছে যে জনগণের চাহিদা কিন্তু ওখানে চিকিৎসক, জনগণের চাহিদা চিকিৎসক, কারণ এখানে যে প্রোভাইডার দিচ্ছে সে সরকারি কোয়াক, আর বাজারে যে ওষুধ বিক্রি করতেছে বেসরকারি কোয়াক। এই দুজনের মধ্যে কোনো খুব একটা ডিফারেন্স নাই। পিপলস কনফিডেন্স ইজ এ প্রবলেম। কিন্তু এই কমিউনিটি ক্লিনিকসটা যেটা এর আগে হাইরুল বলল, আমার দেশে কিন্তু আগামীতে যেই জায়গাটা আসবে নন কমিউনিকেবল ডিজিজের একটা মানে প্রাদুর্ভাব ঘটবে। এখন এই কমিউনিটি ক্লিনিকসগুলোকে কিন্তু আমরা হেলথ ক্লাব হিসাবে জনসচেতনতার জন্য আমরা কিন্তু এই ক্লাবগুলোকে ইউজ করতে পারি, যেখানে হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজের যে ভাগটা আগামীতে কমায় আনবে। এবং বর্তমানে সরকারের যে জায়গাটা বলছি, তৃতীয় বিশ্বের ফ্রেমে ডেফিনেটলি আমি এটাকে খারাপ বলবো না, কিন্তু এটাকে আরও কিছু করণীয় আছে। যেমন আজকে যদি আমি বলি যে ওখানে প্রোভাইডার কেন প্রফেশনালিস্ট নাই, আমি রেগুলার প্রোভাইডার দিতে না কর এই মুহূর্তে পারবে না, কারণ তার কাজও নাই। কিন্তু উপজেলা লেভেলে যে আমার ডাক্তারের স্ট্রেংথ আছে তারা কিন্তু সপ্তাহে একদিন ওখানে যেতে পারে। প্রোভাইডার যেটাকে মনে করবে বা যে লোকটা আনস্যাটিসফাইড, দে ক্যান কিপ হিজ নেম অ্যান্ড ইট ক্যান বি সিন। সুতরাং সেই জায়গায় কিন্তু এটা উন্নতি করার স্কোপ আছে। এবং এর সাথে সাথে যেই জায়গাটা দরকার, যেটা ডক্টর খায়রুল বারে বারে বলছে, অনিয়ন্ত্রিত যে ঔষধ, এটা কিন্তু একটা মানে কঠিন অবস্থা দাঁড়িয়েছে। সুতরাং এই জায়গাটা তো আপনার একটা রেগুলেটরি মেকানিজম আপনার আনতে হবে। নেক্সট হচ্ছে যে এই যে আগামীতে ভবিষ্যতে যেটা নন কমিউনিকেবল ডিজিজে আসছে, আমার হয়তো আজকে সেফ ওয়াটার অনেকটা ইমপ্রুভ করছে, কিন্তু আমার কিন্তু ভেজাল মুক্ত খাওয়ার এখন আমরা পাইনি। কারণ ওই যে উপজেলা লেভেল বা গ্রাম লেভেলে ভেজালটা কে দেখবে, তার জন্য কিন্তু কোনো টার্গেটেড নাই। সেই জন্য কিন্তু আপনার এই যে প্রিভেন্টিভ মেডিসিনের যে ল একটা, তার স্ট্রাকচার উপজেলা লেভেলে উইথ প্রপার ম্যান পাওয়ার এগুলো কিন্তু দিতে হবে। এগুলো যদি না দেয় তাহলে কিন্তু এই কাজগুলো হবে। ডক্টর খায়রুল ইসলাম, আপনি এগুলি নিয়ে অনেকদিন ধরে লেখালেখি করছেন, কাজ করছেন, আপনি এর সাথে কোনো কিছু সংযোগ করতে চান কিনা? জি, আমি অ্যাকচুয়ালি প্রথমে বলতে চাই যে অনিয়ন্ত্রিত ওষুধ একটা মাত্র উপসর্গ সমস্ত কিছুর মধ্যে। ওইখানে আসলে মানে জনশক্তিটাকে, যেটাকে আমরা সমস্যা হিসাবে দেখছি, সেটাকে কোনোভাবে সম্পদে পরিণত করা যায় কিনা এই চিন্তা ভাবনাটা করার জন্য আমি আমার নেতার কাছে আহ্বান জানাবো। কিন্তু আমি যেই দুইটা খুব এমিনেন্ট চ্যালেঞ্জ, আসন্ন চ্যালেঞ্জ দেখছি, সেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক, যেটা ৬,০০০ জনসংখ্যার জন্য গ্রামে আমরা করেছি। এইটা অবশ্যই সারা পৃথিবীর মধ্যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বলি, জনস্বাস্থ্য বলি, সেই প্রেক্ষাপটে একটা যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু
এটা কিন্তু একটা প্রকল্প, এবং যেই প্রকল্পের মেয়াদ এই জুনে শেষ হয়ে যাচ্ছে। এখন আমি জানি না যে আগামী বাজেটে এর জন্য পর্যাপ্ত অর্থায়ন দীর্ঘমেয়াদে রাখা হয়েছে কি হয় নাই। আমার প্রথম দাবি থাকবে যে ডেফিনেটলি এইটা দীর্ঘমেয়াদে এই কমিউনিটি ক্লিনিকটা চলতে হবে। বর্তমানে আপনি খেয়াল করবেন যে 13,500 পরিকল্পনা করে আমরা 12,800 বা এরকম একটা ফিগারে থেমে গেছে। আমরা চর, দুর্গম এলাকা এবং মানে বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যে কমিউনিটি ক্লিনিকগুলো হওয়ার কথা ছিল সেগুলাই হয় নাই, যেগুলো 6,000-এর নিয়ম সিলেট মানে থেকে না, যেরকম আমাদের যেরকম বলা হলো। 3 নম্বর যে জিনিসটা আপনি খেয়াল করবেন, এখন শহরে প্রায় 30% জনগণ বাস করে এবং 2020-25-এর মধ্যে 25 থেকে 30-এর মধ্যে অর্ধেক লোক শহরে থাকবে। প্রতি 6,000 জনগোষ্ঠীর জন্য গ্রামে তো একটা কমিউনিটি ক্লিনিক আছে, শহরের ভাসমান মানুষের জন্য কি আছে? সে কোথায় যাবে? আপনার যেগুলো সূর্যের হাসি ক্লিনিক সেগুলো হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার না। আর যেগুলো আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেগুলো সর্বত্র নাই। এখন স্থানীয় সরকার প্রাইমারি হেলথ কেয়ারের দায়িত্ব নিচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইনগত কোনো বাধা নাই সে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য, কিন্তু নগরে সে স্বাস্থ্যসেবা দিচ্ছে না। তো তাহলে আমার মানে নগরের দরিদ্রের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার জায়গাটা কোথায়? জনাব ইকবাল আরসালান, অনেকগুলি বিষয় উঠে আসছে, আপনি এটা অ্যাড্রেস করবেন কিনা। আমরা জানি যে 10ম জাতীয় সংসদ নির্বাচনের বর্তমান যে সরকার আছেন তারা অঙ্গীকার করেছেন যে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করবেন, সেবার মান উন্নত করবেন, ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে মনিটরিং ব্যবস্থা উন্নত করবেন। এইগুলির ক্ষেত্রে আমরা কতটুকু ইয়ে করলাম সেটা আমি বলবো যে অনেক উন্নত হয়েছে, মানে আপনার এই ইয়াটা। এক নাম্বার হচ্ছে যেটা আমি শেষের কথা থেকে বলি যে খায়রুল যেটা বললেন যে নগরের জন্য কিন্তু আরবান হেলথ ক্লিনিকগুলো আছে, বিভিন্ন জায়গায় আরবান হেলথ ক্লিনিক আছে। হয়তো যে ডেনসিটি অনুযায়ী আরও আসলে নগরে তৈরি করা প্রয়োজন। এখন হচ্ছে যে আপনার আর বিশেষ করে যে আপনার শহরগুলোতে যেহেতু বড় বড় হাসপাতাল স্থাপনাগুলো আছে এবং আপনার ভাসমান আর যে জনগোষ্ঠী হোক তারা কিন্তু সেখানে যেতে পারে, তাদের কিন্তু এখানে যাওয়ার পুরাপুরি অধিকার বা তাদের ব্যবস্থাপনা আছে, তারা যাচ্ছেও। এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার প্রাইমারি হেলথ কেয়ার যে ডেভেলপ করার জন্য যে আজকে যে আমাদের প্রাইমারি লেভেলে বা গ্রাসরুট লেভেলে কাজ করে যারা, যে আপনার হেলথ ইন্সপেক্টর, তারপরে আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এরা যে কাজ করছে এবং ইমিউনাইজেশনের জন্য যে ইমিউনাইজেশন টেকনিশিয়ানরা কাজ করছে, এগুলো কিন্তু তাদের অ্যাক্টিভিটিস ভালো এবং আমরা অ্যাচিভমেন্টও আমাদের ভালো, আমরা ইন্টারন্যাশনালিও আপনার হচ্ছে রিকগনিশন পেয়েছি। এইটাকে আরও স্ট্রেনথেন করা দরকার। এই স্ট্রেনথেন করার জন্য তারা কিন্তু আপনার হচ্ছে এমন চাকরি করে যে তারা যখন পেনশনে যায় তারা কোনো বেনিফিট পায় না, বা তাদের যেমন ধরেন যে একটা ট্রেনিংয়ের জন্য, যে খায়রুল বললে একটা ট্রেনিংয়ে যেমন এই আপনার বিভিন্ন পর্যায়ের যে উচ্চ পর্যায়ের ব্যক্তিরা, চিকিৎসকরা বা কর্মকর্তারা যে অনারিয়াম পান, তাদের জন্য কোনো ইনসেন্টিভের কোনো ব্যবস্থা নেই। এগুলো যদি একটু উন্নত করা যায় তাহলে আমার মনে হয় এই যে প্রাইমারি হেলথ কেয়ারের যে জায়গায় সেটাকে আমরা। ডক্টর আসলান, আপনি যদি এই প্রসঙ্গে আসতেন যে কমিউনিটি হেলথ ক্লিনিকে যারা কাজ করছেন তাদেরকে সরকার নিয়োজিত হাতুড়ে বলছেন ডক্টর রশিদি মাহবুব, আমি এই জায়গায় একটু কন্ট্রাডিক্ট করব এটা, সেটা হচ্ছে যে আপনার ঔষধের দোকানে যে ভেন্ডাররা যে যে লেভেলের কোয়াক, আর এরা হচ্ছে যে আপনার অ্যাটলিস্ট যে তাদের ড্রাগ সম্বন্ধে বা আপনার তারা কিন্তু আপনার একটু মানে এডুকেটেড এবং তাদেরকে ট্রেন করা হচ্ছে। হ্যাঁ, হতে পারে যে তাদেরকে আরো বেশি ট্রেন করা উচিত, আরো বেশি একটু স্কিল সেটা করা হবে কিনা, এবং ডক্টর খায়রুল বলছিল যে প্রকল্প শেষ এই জুনে, এটি বাড়ানোর কোনো কথা? এটা হচ্ছে যে হ্যাঁ তিনি আশঙ্কা করছেন, কিন্তু যে সরকারের কমিটমেন্ট হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ার বা গ্রাসরুট লেভেলে হেলথ কেয়ারটা আপনার এনশিওর করা। অতএব আমি মনে করি যে এই বাজেটে এবং পরবর্তী সময় এই সরকার অবশ্যই যে কমিউনিটি ক্লিনিকগুলোকে আপনার স্ট্রেনথেন করবার জন্যে এবং এই প্রকল্পটা হয়তো অদূর ভবিষ্যতে যে আপনার রেভিনিউতে
নেওয়ার ব্যাপারেও হয়তো চিন্তা করছেন। কমিউনিটি হেলথ সেন্টার, Community clinic আমরা কমিউনিটি যেটাকে ক্লিনিক বলি, যেটা হ্যাঁ। আপনাকে বলছেন, আপনি কি মনে করেন যে 2015 সালে এসে মানুষের স্বাস্থ্য বা চিকিৎসার যে চাহিদা, তার জন্য বাংলাদেশের মতো দেশে যাদের $1314 মাথাপিছু ইনকাম, সেটির জবাব কিনা? মানে সে না, এটা হচ্ছে যে মানে এটি এবং ক্রমান্বয়ে উন্নত হওয়ার কোনো এটি আমি আপনাকে বলি একটু, সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি যে হওয়া উচিত যে রশিদ মাহবুব সাহেব যেমন বললেন যে এটাকে আরো স্ট্রেনথেন করা উচিত, এবং সরকারের বিভিন্ন লেভেলের এই ইউনিয়ন পর্যায়ে বা মাঠ পর্যায়ে স্থাপনাগুলো আছে, সেগুলো কিছু কিছু স্থাপনা আছে যেগুলো ওয়েস্টেজ অফ মানি, ওয়েস্টেজ অফ ম্যান পাওয়ার। বরঞ্চ এই কমিউনিটি ক্লিনিকগুলোকে যদি আরও স্ট্রেনথেন করা যায়, এখানে যদি আরও যে এই হেলথ প্রোভাইডার বা আপনার বার্থ অ্যাটেন্ডেন্ট এগুলোকে দেওয়া হয়, আপনারা জানেন যে কমিউনিটি ক্লিনিকে কিন্তু অনেক কমিউনিটি ক্লিনিকে এখন কিন্তু ডেলিভারি হচ্ছে, সেফ ডেলিভারি হচ্ছে, সপ্তাহে একদিন করে যাওয়ার কথা কোন উপজেলা থেকে ডাক্তারের কথা, সেই প্রসঙ্গ নিশ্চয়ই আমরা একটু কথা বলবো, সেটি সম্ভব কিনা? হ্যাঁ, সেটাও সম্ভব, সেই ব্যাপারে নিশ্চয়ই আপনি একটু আলোকপাত করবেন। আমরা একটু বিরতি নিচ্ছি ইকবাল ভাই, বিরতির পর আমরা আসবো আসলে ডক্টর অর্ধেতু দেবের কাছে, যে ডক্টর জেরিন সোমা যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটির উত্তর একটু জানতে চাইবো যে বগুড়ায় আপনার হাসপাতালে দরিদ্র রোগীরা ওষুধ পেয়ে থাকেন কিনা, নাকি ওষুধ আসলে দরিদ্র রোগীদের কাছ থেকে দরিদ্র রোগীদেরও কিনতে হয়? আমরা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি আবার অতিথিদের সঙ্গে। ফিরলাম আজকের বাংলাদেশে। আমি একটু ডক্টর অর্ধেতু দেব আপনার কাছে জানতে চাইছি যে বগুড়ায় আপনার হাসপাতালে গরিব রোগীরা বিনামূল্যে ওষুধ পান কিনা, কারণ আমাদের অনেক দর্শকই এইরকম মন্তব্য করছেন যে বিনামূল্যে ওষুধ পাওয়ার কথা থাকলেও আসলে রোগীরা ওষুধ পান না। আপনার অভিজ্ঞতা একটু শুনতে চাইছি। আরেকজন আফজাল দর্শক, উনি বলছেন যে বেশিরভাগ সিএসসিপি এখন হার্টের ওষুধ প্রেসক্রাইব করেন, কারণ মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা তাদের টাকা দিয়ে এই ধরনের ওষুধ লেখান। এই অভিযোগ ঠিক কিনা সেটাও তারা প্রশ্ন করছেন। আমি প্রথমে ডক্টর অর্ধেতু দেব আপনাকে জানতে চাইবো যে গরিব রোগীরা আপনার এখান থেকে ওষুধ পান কিনা। যে প্রশ্নটি উত্থাপিত হয়েছে আমি সেটার সঙ্গে আসলে একমত নই। আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের দরিদ্র জনগোষ্ঠী যারা হাসপাতালে আসছেন তারা বিনামূল্যে ওষুধ পাচ্ছেন, এ ব্যাপারে আমি নিশ্চিত। এবং কমিউনিটি ক্লিনিকে আমাদের 31 আইটেম দেওয়া হচ্ছে, তার উপরের লেভেলে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন সাব সেন্টার, তার উপরে রয়েছে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিকও সরবরাহ করা হচ্ছে এখন, এবং রোগীরা বিনামূল্যে যথারীতি তাদের ওষুধপত্র পাচ্ছে। ডক্টর অর্ধেতু দেব আপনাকে অনেক ধন্যবাদ। আমি শামীমা সুলতানা শিলুর কাছে জানতে চাইবো যে খুলনায় সুবিধাবঞ্চিত মানুষ সরকারি বা এনজিওদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কতটা পান? শামীমা সুলতানা শিলু। আসলে সুবিধাবঞ্চিত মানুষগুলো সবখানেই সুবিধাবঞ্চিত হিসাবেই থেকে যাচ্ছে। তারা কিন্তু চেষ্টা করেও কিন্তু পায় না, তারা বেশিরভাগ দালালের খপ্পরে পড়ে যাচ্ছে। এবং এই সব জায়গাতে সার্ভিসগুলো কোয়ালিটি যাতে হয় সেই জন্য সরকারের নজরদারিটা দরকার আছে। এবং এই বিশেষ করে কমিউনিটি ক্লিনিকগুলোতে যে প্যাথোলজির কোনো ব্যবস্থা নেই, একটা মানুষকে দেখে তার সমস্যা শুনে এক গাদা ওষুধ দিয়ে দেওয়া, এটা কতটুকু যুক্তিযুক্ত, এটা একটা ভাববার বিষয়। শামীমা সুলতানা শিলু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আরেকটি প্যাথোলজির কথা আপনি বললেন। তামান্না আহমেদ, আপনার কাছে জানতে চাইবো যে সিলেটের সুবিধাবঞ্চিত মানুষরা সরকার বা এনজিও গুলি থেকে কি সুবিধা পাচ্ছে? তামান্না আহমেদ। প্রত্যন্ত এলাকায় আমরা আইডিয়া বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকি। যেমন সিলেটের প্রত্যন্ত এলাকা জগন্নাথপুরের রয়্যাল এলাকায় আমাদের নিজস্ব কমিউনিটি ক্লিনিক আছে, কিন্তু দেখা যাচ্ছে মানে সেখানে শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত যে ডাক্তার, হায়ার উচ্চশিক্ষিত যারা ডাক্তার, তারা সেখানে গিয়ে থাকতে যাচ্ছেন না। কারণ কি, সেখানে গিয়ে বিদ্যুৎ নাই, যোগাযোগ ব্যবস্থার অবনতি, মানে এখানে যেতেই লাগে একদিন, সেখানে গিয়ে তারা থাকবে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তাররা, সেটা কিন্তু হয় না। আবার সেখানে যে ওষুধটা দেওয়া হচ্ছে সেটা অল্প মূল্যে বা বিনামূল্যে দেওয়া হলেও স্বল্পকালীন সময়ের জন্য এটা দেওয়া হচ্ছে, পরিপূর্ণ কোর্স কমপ্লিট করার জন্য কিন্তু সেটা সম্ভব তামান্না আহমেদ, হচ্ছে না। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ শামীমা সুলতানা শিলু, ধন্যবাদ ডক্টর অর্ধেতু দেব। আমি ডক্টর রশিদ মাহবুব আপনার কাছে ফিরে আসি আমার প্রথম প্রশ্নে। সামনে যে বাজেট আছে সেই বাজেটে স্বাস্থ্য সেবার অগ্রগতির জন্য নতুন নতুন উন্নয়ন প্রকল্প নেওয়া জরুরি, নাকি যেগুলো আছে সেগুলির কোন রকম মানে অগ্রগতি এগিয়ে নেওয়া জরুরি, কোনটা? প্রথম কথা হচ্ছে যে বর্তমানে যে বাজেট আসছে
আপনারা যে বাজেটের যদি আমরা ইয়াটা দেখি, আগে এক সময় আমার 5 বছর 7 বছর আগে 7% অফ দি টোটাল অ্যালটমেন্টে আমরা পেতাম। গত কয়েক বছর ধরে, গত বছর বোধ হয় 4.9, এবার কি বাড়বে জানি না, তো আমার মনে হয় না যে 5-এর উপরে হবে। তো 5-এর উপরে যদি না হয়, যেই টাকাটা আমরা পাবো, হয়তো নাম্বার দেখা যায় 1000 কোটি টাকা বা 2000 কোটি টাকা পাবো, সরকার যে বেতন ভাতা দিয়ে বাড়াবে তা কিন্তু পুরাটাই ওর মধ্যেই চলে যাবে। সুতরাং আমি যে তৃণমূল পর্যায়ে বলেন বা হাসপাতালে যে সার্ভিসের, সরকারের যে বেতন ভাতা বাড়বে সেটাও কি স্বাস্থ্য খাতে দেখানো হবে, স্বাস্থ্য খাতের বেতন ভাতা, নাকি সেটা রাজস্ব খাতে? না না, স্বাস্থ্য খাতের বেতন ভাতাটা যেটা বাড়বে সেখানে তো তাদের কত পয়সা দিত এই বাজেট থেকেই, জি। তাতে কিন্তু আমার যে অরিজিনাল যে সার্ভিসের যে পয়সা তা খুব একটা বাড়বে না। আচ্ছা, এটা interesting। সুতরাং সেই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে আমরা যে তৃণমূল পর্যায়ে বলেন বা হসপিটালে যে ইয়েটা করবো, খুব একটা আমরা দিতে পারবো না। তাহলে তো কমে যাবে আসলে এবার। আচ্ছা, কিন্তু নেক্সট কথাটা হচ্ছে যে হ্যাঁ, সরকার যদি এই খালি যদি বাজেটটাকে আপনি একটা অঙ্কের হিসাবে দেখেন, তাইলে এই কথাগুলো আসে। কিন্তু এর সাথে কিন্তু যে জিনিসটা জড়িত, হেলথ রিফর্ম, কারণ এই যে বাজেটের একটা মূল অংশ কিন্তু চলে যায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর পারচেজে, রাইট। এবং এই পারচেজ এবং এখানে যে দুর্বৃত্তায়িত হয় সেটা কিন্তু একটা হিউজ। তো সুতরাং আমার যেটা ধারণা যে সেন্ট্রালি লোকেটেড, আপনি আরও জানা দরকার, যেমন বাজেটের যে আপনি যদি চিত্রটা দেখেন, প্রত্যেক উপজেলা কিন্তু একই পরিমাণ টাকা, উপজেলা বেসিসে কিন্তু যার চাহিদা বেশি, যার সার্ভিস বেশি, সেখানে কিন্তু কোনো ডিফারেন্স করে না। তারা আজকে যে ওই 3 লাখ লোক যে উপজেলা আছে তাকেও যেই টাকা দিচ্ছে, 12 লাখ লোক যেখানে একই জিনিস দিচ্ছে। সুতরাং এখানে কিন্তু আপনার বাজেট বলতে যেটা বোঝায় নিড বেসিসে, সেটা হয়নি। সুতরাং পুরোনো জিনিস, আপনার প্রথম কথা হচ্ছে এই বাজেটগুলো যদি রিফর্ম না করেন, কারণ আপনাকে যদি কিভাবে খরচ করবেন, কিভাবে এটাকে উন্নতি নিয়ে, সেই কথাই কিন্তু কোনোদিনও তর্ক হয় না। আজ পর্যন্ত বাজেট নিয়ে স্বাস্থ্য খাতের সরকারি পর্যায়ে আমার প্রফেশনাল বডির সাথে কতটুকু আমার সময় হয় নাই, এখনো হয় না, এটা ব্যবসায়ীদের সাথে হয়, কিন্তু প্রফেশনাল বডির সাথে কিন্তু আজ পর্যন্ত বাজেট নিয়ে কোনো কথা হয়নি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে স্বাস্থ্য খাতের সংস্কার এবং তার কোনগুলি প্রায়োরিটি করা দরকার বাজেটকে সামনে রেখে ডক্টর খায়রুল ইসলাম এবং ডক্টর ইকবাল আরসালান আপনারা যদি একটু মন্তব্য করেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। আজকের বাংলাদেশে ডক্টর খায়রুল ইসলাম, আমি স্বাস্থ্য খাতের সংস্কারে কোন বিষয়গুলো আপনি গুরুত্ব দিবেন আসন্ন বাজেটকে, জাতীয় বাজেটকে সামনে রেখে? আসলে স্বাস্থ্য খাতে আমাদের যে বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে বরাদ্দ বৃদ্ধির দিকে আমার মনে হয় গতানুগতিক দাবি আর তোলা উচিত না। কারণ বাজেট কমলো কি বাড়লো সেইটা নিয়ে বোধহয় আমরা এখন চিন্তিত না। আমরা সত্যিকার অর্থেই স্বাস্থ্য খাতের স্বচ্ছতা এবং ইন্টিগ্রিটি নিয়ে অত্যন্ত চিন্তিত। 32টা অপারেশনাল প্ল্যানে কতগুলো প্রশিক্ষণ এবং বিদেশ ভ্রমণ আছে আমরা জানি না। 32টা অপারেশন প্ল্যানে এবং বিভিন্ন মেডিকেল কলেজ এবং প্রতিষ্ঠানে কি পরিমাণ প্রকিউরমেন্ট আছে এবং সেগুলো কিরকম স্বচ্ছতার সঙ্গে পালন করা হচ্ছে সেগুলো আমরা জানি না। যেগুলো আমরা পত্রপত্রিকার থেকে জানি তার চিত্রটা ভয়াবহ। কাজেই ওই যে আমরা সবসময় শুনি যে অর্থমন্ত্রী উচ্চাভিলাষী বাজেট দিয়েছেন ভালো, এটা বাস্তবায়নটা কঠিন। বাস্তবায়ন হচ্ছে এই জায়গাটাতে যে স্বচ্ছতার সাথে কতখানি বাস্তবায়ন করা যাবে। আমি মনে করি যে সমস্ত অপারেশনাল প্ল্যানের প্রকিউরমেন্ট, ট্রেনিং অ্যান্ড ফরেন ট্রেনিং শুড বি থরলি স্ক্রিনড এবং যদি দরকার হয় স্বচ্ছ কিছু মানুষ দিয়ে সেগুলোকে যাচাই বাছাই করে সেগুলো ছাড়া উচিত। এটা হচ্ছে 1 নম্বর প্রস্তাবনা আমার। 2 নম্বর প্রস্তাবনা হচ্ছে আমরা জনস্বাস্থ্যের স্বার্থে যেভাবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার যে ডেফিনেশন, যেটার মধ্যে 8টা এলিমেন্ট ছিল 1978 সালে আলমাটায় সবগুলো দেশ মিলে বলেছিল এই 8টা এলিমেন্ট হলো স্বাস্থ্য পরিচর্যা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, সেখান থেকে আমরা ওয়াটার স্যানিটেশন হাইজিনকে বাদ দিয়ে দিয়েছি। আমরা এসেনশিয়াল ড্রাগসকে বাদ দিয়ে দিয়েছি, যার জন্য আজকে অনিয়ন্ত্রিত ড্রাগসের ব্যবহার দেখছি, জনশক্তি দেখছি। এবং একই সঙ্গে আমরা এই যে একটা সাফল্য পেয়েছিলাম টিকাদান কর্মসূচির ওআরএসে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশনের কারণে, সেটাকেও আমরা বাদ দিয়ে দিয়েছি। তো আমাদের এই এসেনশিয়াল সার্ভিস প্যাকেজটা হলো একটা মিউটিলেটেড অ্যান্ড ডোয়ার্ফ ভার্সন অফ প্রাইমারি হেলথ কেয়ার। আমাদের সময় এসছে যে আমরা আমাদের স্বাস্থ্য খাতকে সংস্কার করি টুয়ার্ডস প্রাইমারি হেলথ কেয়ার, যেটা একটা কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ কেয়ার হবে। আর এই যে স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসা, শিক্ষা এবং জনস্বাস্থ্যে ভারাক্রান্ত, এক ডিজি 3 বিষয়ে বিশেষজ্ঞ হতে পারে না, একজন মানুষ 3টা বিষয়ে বিশেষজ্ঞ হবে না, একজন ডাক্তার ডিরেক্টর ফাইন্যান্স হবে ডিজি হেলথের মতো একটা
বিশাল প্রতিষ্ঠানের, এটা একটা মানে একটা অবাস্তব কল্পনা। এই জায়গাগুলোয় আমাদের সংস্কার দরকার। ডক্টর ইকবাল আরসালান, আপনি কোনো কিছু যোগ করতে চান কিনা? স্বাস্থ্য খাতে স্বচ্ছতার প্রসঙ্গটিও যদি একটু বলেন। আমি সিম্পলি বলতে চাই যে স্বাস্থ্য খাতে বাজেটের সমস্যার চাইতে ম্যানেজারিয়াল প্রবলেমটা বেশি। কেন বেশি? ম্যানেজারিয়াল প্রবলেমটা হচ্ছে যে আপনার যে অর্থটা আসছে সেই অর্থটা সুষমভাবে প্রয়োজন অনুসারে যে বন্টন সে জায়গাটায় হচ্ছে না। কেন হচ্ছে না? এটা হচ্ছে যে আপনার সেভাবে এক্সারসাইজ করে, যে আপনার একটা ভিশন নিয়ে এক্সারসাইজ করে যে ইউটিলাইজ করা যে ফান্ডটা, সেটা হচ্ছে না। আপনি ধরেন যে এই যে ক্রয়ের পিছনে হচ্ছে না, এটা বুঝতে পারলাম, কিন্তু তার পিছনের কারণটা বুঝতে পারি না আর কি। যে আমি একটুখানি বলি। যদি শেষ করে আপনার হচ্ছে যে এইটা একটা, আর একটা হচ্ছে যে আমাদের যে স্বাস্থ্যের যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেটা হচ্ছে ইউনিক। এখন এইটাকে যে আপনার চেইন হিসাবে তৈরি করা, যে আপনার কমিউনিটি ক্লিনিক কতটুকু চিকিৎসা করতে পারবে বা কি করবে, সে জায়গাটা নির্ধারণ করে তাকে একটা বাউন্ডারি দেওয়া, তারপরে আপনার সেখান থেকে উপজেলা লেভেল, জেলা লেভেল, এইভাবে যে আপনার রেফারেল সিস্টেম ডেভেলপ করা, তাহলে আপনার অনেকখানি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় কিছুটা হলেও পৌঁছাইতে পারবো। আমি একটু খালেদ একটা সেকেন্ড এখানে একটু আমি কন্ট্রিবিউট করি। সেটা হচ্ছে শহরে ইকবাল ভাই যেটা বলছিলেন যে ডিস্ট্রিক্ট এবং হাসপাতালগুলোতে আশেপাশের মানুষ এসে প্রাইমারি চিকিৎসা নেয়, এইটার ফলে কিন্তু রেফারেল চেইনটা না থাকার কারণে এবং প্রাইমারি হেলথ সেন্টার শহরে না থাকায় সেকেন্ডারি হাসপাতালগুলোতে আশেপাশের মানুষ ভিড় করে, ফলে গ্রাম থেকে যারা আসে তারা কিন্তু সেই সুবিধাটা তখন আমি ডক্টর রশিদ মাহবুবের একটু সাহায্য চাইবো। ডক্টর ইকবাল আরসালান ব্যবস্থাপনার সমস্যার কথা বলছেন, কিন্তু কেন হচ্ছে সেটা আমি বুঝতে পারি না। আপনি কি একটু? আমার প্রথম শর্ত হচ্ছে যে আপনারা যে কথাটা বললেন খালি বাজেটের ব্যাপার না, আমরা এখানে 3টা কম্পোনেন্টস দেখছেন। যে জনস্বাস্থ্যটা কিন্তু যদিও স্বাস্থ্যের, এটা কিন্তু আদার রিলেটেড কম্পোনেন্টস আছে এবং এটা একটা ভিন্ন ফ্রেমে যেতে হয়। চিকিৎসাটার ব্যাপার যেটা আসে সেটা কিন্তু টোটালি হেলথের ব্যাপার, এটা আছে। আর শিক্ষা, এখন আমার দেশে ইট ইজ টু মাচ সেন্ট্রালাইজ, মানে চিকিৎসা, শিক্ষা, জনস্বাস্থ্য সেন্ট্রালাইজকে ডিসেন্ট্রালাইজ করে অন্যকে এম্পাওয়ার করা, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে আছে এবং সেই জন্য এটা করছে না। আর এত বড়টা যে সামলানো, সেটা কোনোদিনই সম্ভবপর হবে না। সেই জায়গাটাতে আমরা মনে করি যে ডিসেন্ট্রালাইজেশন ইজ এ ম্যান্ডেটরি। সেই ডিসেন্ট্রালাইজেশনে যদি আমরা ডিস্ট্রিক্ট লেভেলকে ধরি, যদি নাও পারি ডিভিশনাল লেভেলকে যদি আমরা ডিসেন্ট্রালাইজ করি, তাইলেও কিন্তু আমরা এই কাজটা অনেকটা বেশি করতে পারি। এই ডিসেন্ট্রালাইজেশনের কোনো প্রক্রিয়া আপনি দেখছেন কিনা যে এটা পাবেন না, কারণ যারা ডিসেন্ট্রালাইজেশনের প্রক্রিয়া আপনি পাবেন না। যারা ডিসেন্ট্রালাইজেশন করে তারা হচ্ছে নন ডিসেন্ট্রালাইজেশনের বেনিফিশিয়ারি। তাদের কাছে এটা হবে না সেন্ট্রালাইজেশনের বেনিফিশিয়ারি, এবং এটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া, মানে রাজনৈতিক সাথে আমি একমত। এটা কিন্তু দ্বিমতে কোনো অবস্থা নেই। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু আপনি তুলেছিলেন, যেটা আমরা বলেছিলাম যে আরবান পুয়ার আর দ্য ওয়ার্স্ট সাফারার ইন মেডিকেয়ার অ্যান্ড হেলথ, দুইটাতেই। কারণ আপনার ওখানে তো কমিউনিটি ক্লিনিক আছে, থানাতে, উপজেলা আছে। আরবানে কিন্তু কিছুই নেই। আরবানে গভর্নমেন্টের কতগুলো ডিসপেন্সারি হেলথের আগে আছে, সব জায়গায় না, বড় সিটিতে। পরবর্তীকালে এশিয়ান ডেভেলপমেন্টের আওতায় পড়ে আরবানে কতগুলো তারা ক্লিনিক্স করেছে, ঢাকা শহরে 99, এবং এগুলো তারা কিন্তু লোকাল গভর্নমেন্ট চালায়নি, তারা এগুলো টেন্ডার আউট করে দিয়ে দিয়েছে এনজিওদেরকে। এখন এনজিওরা যখন দিয়েছে, তারা আবার এটাকে সেই বিনা পয়সায় চিকিৎসা পাওয়া যায় না সেই ফর্মুলাতে তারা চিকিৎসা এখানে বিক্রি করে, সাম পোর্শন কামায়। আর গ্রামের লোকদের সুবিধা হচ্ছে তারা বিনা পয়সায় চিকিৎসা পায়, শহরের পুরোদের কিন্তু এন্টাইটেলমেন্টই নেই। ডক্টর ইকবাল আরসালান, আপনি 10 সেকেন্ডে যদি কিছু যুক্ত করতে চান ডক্টর রশিদ মাহবুবের সঙ্গে। সেটা হচ্ছে যে আপনার যেটা যে আরবান এর কথা যেটা বললেন, সেটা নাকি ম্যানেজমেন্টের ফেলিওরের কথা, কোনটা আপনি বলতে চাইছিলেন? না, আরবানের কথা যেটা বললেন উনি, সেটা হচ্ছে যে আপনার পলিসি লেভেলের ব্যাপার। এটা হচ্ছে যে রিভিশনের জন্য আমরা বলতেই পারি বা আর ডিসেন্ট্রালাইজেশনের কথাটা আপনি বলছেন। ডিসেন্ট্রালাইজেশনে আমি একমত যে অ্যাটলিস্ট ডিভিশনাল হেডকোয়ার্টারে আপনার ডিসেন্ট্রালাইজ করা উচিত। আরেকটি বিষয় যেটা খায়রুল বলল, যে আপনার ভুটানের মতো দেশ যেখানে 138 জন রেজিস্টার্ড ডক্টর, সেখানেও কিন্তু 2টা ডিজি, একটা হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ার,
আর একটা হচ্ছে যে সার্ভিস ডেলিভারি। ভুটানেও আর আমাদের মতো দেশে যে হাজার হাজার চিকিৎসক এবং হাজার হাজার ম্যান পাওয়ার এবং 16 কোটি মানুষের দেশ, সেখানে একটা ডিজি। ডক্টর ইকবাল আরসালান, ডক্টর খায়রুল ইসলাম, ডক্টর রশিদি মাহবুব, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।